আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনীতি যখন টালমাটাল, একের পর এক পুরুষ নেতৃত্ব যখন সামলে উঠতে পারছিল না সেই সংকট, তখন ধ্রুবতারা হয়ে দৃশ্যপটে আসলেন নিরেট একজন গৃহিণী, একজন নারী ও একজন মা। আজ বাংলাদেশের রাজনীতির দীর্ঘ অধ্যায়ের সেই মাতৃকার পরিসমাপ্তি ঘটল। ইন্তেকাল করেছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম বেগম খালেদা জিয়া। তার বিদায়ের মধ্য দিয়ে দেশ হারালো এক সংগ্রামী নেত্রীকে, আর এদেশের মানুষ হারালেন একজন আপসহীন মমতাময়ী দেশমাতাকে। একটি সময় ছিল যখন ক্যান্টনমেন্টের নিরিবিলি জীবনের বাইরে রাজনীতির উত্তাল বাস্তবতা বেগম খালেদা জিয়ার কাছে ছিল একেবারেই অপরিচিত। জন্ম ১৯৪৫ সালে দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে। শিক্ষাজীবনে তার পরিচয় হয় তৎকালীন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। এই সম্পর্ক পরিণত হয় দাম্পত্যে। একজন গৃহবধূ হিসেবে সংসার, সন্তান ও পারিবারিক জীবনই ছিল তার জগৎ। বেগম খালেদা জিয়ার জীবন শুরু হয়েছিল একেবারেই সাধারণ এক গৃহবধূ হিসেবে। রাজনীতির সাথে তার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি ছিলেন নীরব, সংযত এবং আলোচনার বাইরে থাকা একজন নারী। স্বাধীনতার পর সেনাপ্রধান, সময়ের পরিক্রমায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তিনি ফার্স্ট লেডির মর্যাদা পেলেও রাজনীতির ময়দানে তখনও তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না। ১৯৮১ সালের ৩০শে মে সেই জীবনে হঠাৎ করেই নেমে আসে ঝড়। এক নির্মম ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুহূর্তে বেগম জিয়া হয়ে পড়েন স্বামীহারা, ২ সন্তানের একমাত্র অভিভাবক। সেই শোক, অনিশ্চয়তা ও ভয়াবহ একাকিত্বই তাকে ধীরে ধীরে রাজনীতির পথে নিয়ে আসে। স্বামীর আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত রাখার তাগিদ থেকেই তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন, যা ছিল বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন গণমানুষের কণ্ঠস্বর। একজন গৃহবধূ থেকে আন্দোলনের শীর্ষ নেত্রী হয়ে ওঠার এই রূপান্তর তাকে সাধারণ মানুষের কাছে আলাদা মর্যাদা দেয়। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজয়ী হন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন। তার নেতৃত্বেই স্বাধীনতার পর প্রথমবারের মতো কার্যকর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার অবসান ঘটে এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনরায় চালু হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক মাইলফলক। রাষ্ট্র পরিচালনায় তার শাসনামলে শিক্ষা ও নারী উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়। মেয়েদের স্কুলে ধরে রাখতে ও বাল্যবিবাহ রোধে মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের শিশুদের স্কুলমুখী করা হয়। উচ্চশিক্ষার প্রসারে ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশের মাধ্যমে দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। নারী ক্ষমতায়নে তার সরকারের ভূমিকা ছিল দৃশ্যমান। সরকারি চাকরিতে নারীদের জন্য কোটা জোরদার করা হয়। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী অংশগ্রহণকারী নিশ্চিত করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন এবং এসিড সন্ত্রাস প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকরণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ দেয়া হয়। ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা চালু করার মাধ্যমে রাজস্ব কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। ২০০১ সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।
তবে তার রাজনৈতিক জীবন যেমন সাফল্যে ভরা, তেমনি ছিল প্রবল চ্যালেঞ্জিং ও কণ্টকাকীর্ণ। ক্ষমতা হারানো, রাজনৈতিক সংঘাত এবং 2007 সালের পরবর্তী তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় নেমে আসে। দুর্নীতির মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে তিনি দীর্ঘ সময় কারাবন্দী থাকেন। এই সময় তার শারীরিক অবস্থা ভয়াবহভাবে অবনতি ঘটে। গুরুতর অসুস্থতা নিয়েও তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়, যা দেশজুড়ে মানবিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। সমর্থকদের ভাষায় এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার নির্মম উদাহরণ। বিরোধীদের মতে এটি ছিল আইনি প্রক্রিয়া। তবে একটি বিষয় অনস্বীকার্য, দীর্ঘ কারাবাস তার শরীরকে ভেঙে দেয়। বিদেশে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও তিনি বহুদিন দেশ ছাড়তে রাজি হননি। দেশের মানুষের সঙ্গে কষ্ট ভাগ করে নেয়ার এই সিদ্ধান্ত তার অনুসারীদের কাছে তাকে আপোষহীনতার প্রতীক করে তোলে। অবশেষে চিকিৎসার জন্য বিদেশে গেলেও তার শারীরিক অবস্থার আর পূর্ণ উন্নতি হয়নি। একটি শোক সংবাদ, মরহুম ইস্কান্দার মজুমদার সাহেবের মেয়ে বেগম খালেদা জিয়া ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ তার ইন্তেকালের মাধ্যমে সেই সংগ্রামের অবসান ঘটল। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী বা একটি দলের নেত্রী নন, তিনি হয়ে উঠেছিলেন বহু মানুষের কাছে এক মমতাময়ী দেশমাতৃকার প্রতিচ্ছবি। সময়ের পরিক্রমায় তিনি বিএনপির গণ্ডি পেরিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্থায়ী চরিত্রে পরিণত হয়েছেন। বেগম খালেদা জিয়া, যে নামটি উচ্চারণ করলে মনস্পটে ভেসে ওঠে আপোষহীনতা, দৃঢ়তার এক উজ্জ্বল উদাহরণ। স্বল্পভাষী বেগম জিয়া যা বলতেন সত্য বলতেন বলে এদেশের মানুষ বিশ্বাস করত। তিনি শালীন ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষকে নোংরা ভাষায় কাবু করতে দেখা যায়নি তাকে। তিনি নেত্রী ছিলেন, অভিনেত্রী নন। রাজনৈতিক বক্তব্যের নামে তিনি জাতির উপর মিথ্যা চাপিয়ে দিতে চাননি কখনো। তিনি এ জাতির ঐক্যকে পরম গুরুত্ব দিয়ে দেখেছেন, যা এদেশের রাজনীতিতে বিরল। যে মাটি ও মানুষের টানে তিনি আপোষ করেননি, আগামীকাল সেই মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। তার জীবন ছিল ত্যাগ, দৃঢ়তা ও অনড় অবস্থানের এক দীর্ঘ কাহিনী। আচ্ছা হবে, ওটা রেজিস্ট্রি করতে তো সোজা কাটিয়ে দেবে, ঠিক আছে? এরকমভাবে এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। ইতিহাস তাকে কিভাবে মূল্যায়ন করবে তা ভবিষ্যৎ বলবে। তবে এটুকু নিশ্চিতভাবেই বলা যায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে, এদেশের রাজনীতির অধ্যায়ে বেগম জিয়া থাকবেন এক ও অভিন্ন হয়ে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।